নমস্কার, আমি দোয়েল গাঙ্গুলি। আপনাদের সকলকে স্বাগত ইন্টেরিয়র অ্যান্ড বাস্তু বাই পাপিয়া ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সঙ্গে আছেন এক বিশিষ্ট শিক্ষাবিদ, বাস্তুবিদ, ইন্টেরিয়র ডিজাইনার এবং লাইফ কোচ আচার্য পাপিয়া। নমস্কার। তো আজকে আমরা ওনার থেকে জেনে নেব কিভাবে কুসংস্কারকে ভেদ করে নিজেদের জীবনকে সুন্দর করে গঠন করতে পারবো। আপনার তো প্রায় শিক্ষাকতা ২৭ বছর হতে চলল। তো এই শিক্ষকতার পাশাপাশি আপনার হঠাৎ কি মনে হলো যে এই ইন্টেরিয়র ডিজাইনটাকে আপনি আপনার পেশা হিসেবে বাছবেন? দেখো, ছোটবেলা থেকেই আমি আমার দাদু, মামা এদেরকে দেখেছি যে সবসময় স্কেল, পেন্সিল নিয়ে ড্র করছে, মাপঝোপ করছে। অর্থাৎ আমার দাদু, মামা এনারা ছিলেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং ছোটবেলা থেকে কি করে স্পেসকে কাজে লাগিয়ে সুন্দর করে ইনক্লুড করে নেওয়া যায়, ভালোভাবে সুন্দরভাবে সাজানো যায়, এটা মানে বলতে পারো একদম ছোটবেলা থেকেই এটা আমার কাছে রপ্ত করে ফেলি। তারপর আরকি পড়াশোনা নিয়ে ব্যস্ত হওয়ার কারণে এইটা নিয়ে আর এগোনো যায়নি। কিন্তু পরবর্তীকালে এই যখন আমি আ শিক্ষাগত পেশায় আসি, তখন আস্তে, আস্তে এই জিনিসটা আবার নিজের মধ্যে আরকি ডেভেলপ করতে শুরু করি এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে কাজ করি। এবার ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে যখন কাজ করতে যাই, তখন দেখি বিভিন্ন ক্লায়েন্টদের মধ্যে চাহিদা আছে যে তাদের যে বাড়িটা সুন্দরভাবে সাজানো হবে এবং সমস্ত বাড়িটা যেন আ বাস্তু যাতে মাথায় ঠিক রেখে থাকে, হ্যাঁ। একদম বাস্তুকে মাথায় রেখে করতে হবে। তা সেই সূত্রে তখন আ আমাকে তো বাস্তুশাস্ত্রটা শিখতেই হতো। না হলে তো ওদেরকে লোক ঠকানো হয়ে হ্যাঁ। যেত। তা বাস্তুশাস্ত্র শিখতে গিয়ে তখন কি হলো? অ্যাস্ট্রোলজি শিখতে হলো। কারণ অ্যাস্ট্রোলজি না শিখলে আ বাস্তুশাস্ত্র ঠিকভাবে ইমপ্লিমেন্ট হবে না এবং তার সঙ্গে নিউমেরোলজিটাও শিখতে হবে। কেননা একটা বাস্তুকে সুন্দরভাবে আ মানে তার থেকে সমস্ত নেগেটিভ এনার্জিটাকে দূর করে যদি আমি ঠিকভাবে প্রপার ওয়েতে ডিজাইন করতে চাই, তাহলে তার সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা। তো আপনার বাড়ি থেকে কোন রকম কোনো আপত্তি আসেনি? হ্যাঁ, মানে আমি অ্যাস্ট্রোলজি শিখবো একজন সায়েন্সের টিচার হয়ে আমি অ্যাস্ট্রোলজি শিখবো মানে সেটা এক মারাত্মক ব্যাপার। বাড়িতে তো এই নিয়ে মানে বলতেই পারো যে শেখা যাবে না। হ্যাঁ। আর আমারও মানে আ ভীষণ ইচ্ছে যে না এই সাবজেক্টের মধ্যে কি আছে তা অবশ্যই জানতে হবে। ইন্টারেস্ট। এই মানে এই ইন্টারেস্টের থেকে এই শেখা এবং শেখা থেকে অনেক কিছু জানা। সেই অজানা তথ্যগুলো আমি আমার দর্শক বন্ধুদের জানাতে চাই। আচ্ছা। তো আপনি একজন সায়েন্সের টিচার আপনি বললেন পেশাগত দিক থেকে। তো সায়েন্সের সাথে আপনি অ্যাস্ট্রোলজিকে ম্যাচ করালেন কি করে? সায়েন্সের সঙ্গে অ্যাস্ট্রোলজি এটা মানে সবসময় মানে প্রত্যেকেই অ্যাস্ট্রোলজাররা দাবি করে এসেছেন যে অ্যাস্ট্রোলজি হচ্ছে সায়েন্স। হ্যাঁ। কিন্তু আমি যখন এই সাবজেক্টটা পড়তে শুরু করি, পড়াশোনা করি, পড়াশোনা করে আমি জানি যে এটা কি হচ্ছে সায়েন্স এবং ফিলোসফির একটা সংমিশ্রণ। মানে পুরোপুরি সায়েন্স বা পুরোপুরি এটা ফিলোসফিক্যাল এটা নয়। এটা হচ্ছে দুটোর একটা সংমিশ্রণ। যখন আমরা কারোর ধরো আ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ নিয়ে যখন আমরা প্রেডিকশন করছি, তখন কি করতে হয়? সেখানে কিন্তু আ ডিগ্রি ডিফারেন্স দেখতে হয়, ট্রানজিটটা দেখতে হয় এবং আ বিভিন্ন অঙ্ক কষেই কিন্তু এই প্রেডিকশনটা করতে হয়। আর ফিলোসফি তো এর মধ্যে ওতপ্রোতভাবেই জড়িত রয়েছে। কারণ এই ভেদিক অ্যাস্ট্রোলজি তার যদি বেসটা আমরা যদি না জানি ভালো করে এবং সেখানে বিভিন্ন যে কাহিনীগুলো রয়েছে, সেই কাহিনীগুলো থেকে যে সমস্ত মন্ত্রগুলো আছে, সে সমস্ত মন্ত্রে কি আ মানে আমাদের উপর যে কি ইমপ্যাক্ট ফেলে, সেটা তো এর মধ্যেই লুকিয়ে আছে। তো আ আপনি কি বলছেন? অ্যাস্ট্রোলজি কি ফেক? আপনার কি মতামত? এটা তো মানে স সব জায়গায় একেই আমরা জানি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে ফেক। মানুষকে প্রতারণা করে। ফ্রড ফ্রড। মানে হ্যাঁ। অ্যাস্ট্রোলজার মানে ফ্রড। এটা হচ্ছে শুনতেই হবে। তো অ্যাকচুয়ালি কি হয় কতিপয় অ্যাস্ট্রোলজারের জন্য আজকে এই যে সাবজেক্টটা মানুষের কাছে একটা প্রতারণার সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। যদি সাবজেক্টটা নিয়েই শুধু অ
গবেষণা করে নিয়ে এবং সেটা যদি মানুষের হিতার্থেই ব্যবহার করা হতো আক্ষরিক অর্থে, তাহলে কিন্তু এই তকমাটা লাগতো না। কেননা অ্যাস্ট্রোলজি কোথাও বলেনি এই গ্রহরত্নের কথা। আমরা কি করি? সুখ খুব ভালোভাবে উপভোগ করি। আর ভালোভাবে উপভোগ করি, আনন্দে কাটাই বলে মনে হয় যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। ক্ষণিকের মধ্যে। ক্ষণিকে। কিন্তু যখন দুঃখ আসে আমাদের জীবনে, আমরা মনে করি এটা তো সময়টা কাটতেই চাইছে না। সমস্যায় জর্জরিত হয়ে যাই এবং তার থেকে আমরা বেরিয়ে আসার উপায় হিসেবে অ্যাস্ট্রোলজারদের দ্বারস্থ হই। আর আমি তো বলব সেই সমস্ত অ্যাস্ট্রোলজার মানে যারা হচ্ছে ব্যবসায়িক মনোভাবাপন্ন। তারা তখন চার্টটা দেখে কিছুই ভালো খুঁজে পান না। সমস্ত কিছুই নেগেটিভ হ্যাঁ। এবং সেই নেগেটিভ গুলো দিয়ে এতই নেগেটিভ কথা তাদেরকে শোনায় যে তারা রীতিমতো ভয় পেয়ে যায় এবং ভয়ে তাদের কষ্টে উপার্জন করা যে অর্থ, সেই অর্থটা তাদেরকে দিয়ে দেয়। অর্থাৎ সেই অ্যাস্ট্রোলজারদের লাভ হয়, অবশ্যই লাভ হয়। কিন্তু যিনি সমস্যা মুক্ত হওয়ার জন্য গেলেন, তিনি যে কতটা লাভবান হলেন তা কিন্তু আমরা জানতেই পারি না। এরকম করে কি হয়? উনি কিন্তু সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য একের পর এক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে থাকেন। আমি বলব না সমস্ত অ্যাস্ট্রোলজার যে এরকম সেটা নয়। অনেক অ্যাস্ট্রোলজার আছে সঠিকভাবে প্রেডিকশন করে, সঠিক পথ দেখায়। অ্যাস্ট্রোলজি কি করতে পারে? মানুষকে সঠিক পথ দেখাতে পারে। কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না। আর একটা হচ্ছে যে দেখবে যে অনেকেই বলে না এগুলো করুন। বেশ কিছু টোটকা আছে। আপনি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ, অর্থর বর্ষা হবে। আরে এগুলো হচ্ছে মানে আমরা সাধারণ সুস্থ মানুষ কি এটা কখনো আমরা মানে বিলিভ করতে পারি? এটা কখনো বিলিভ করতে পারি না। এবং এটাই কিন্তু আজকে অ্যাস্ট্রোলজির তকমা লাগিয়ে দিয়েছে যে এটা একটা ফেক সাবজেক্ট। যদি আমরা এত সহজেই কোটিপতি হয়ে যাব, কোনো কাজ করব না, কিছু করব না, ওই মন্ত্র ইয়ে করব, ওই টোটকা করব, তাহলে আজকে ভারতবর্ষে এত গরিব কি থাকতো? তখন প্রত্যেকেই তো কোটিপতি হয়ে যেত, তাই না? আচ্ছা, তো আপনি তো দেশ-বিদেশ থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি অ্যাস্ট্রোলজিতে পিএইচডিও করেছেন। তা সত্ত্বেও আপনি আপনার নামের আগে ডক্টর উপাধি বসান না কেন? তা ডক্টর উপাধি না বসানোর একটাই কারণ যে দেখো আমাদের ভারতবর্ষে আ এর কোনো সরকারি স্বীকৃতি নেই। হুম। আর সরকারি স্বীকৃতি নেই বলে একটা ডক্টরেট উপাধি পেতে গেলে অনেক অধ্যাবসায়, তার থিসিস এবং সেই থিসিসের কি বলবো আ বিভিন্ন জায়গায় পাবলিশ করতে হয়। করে নিয়ে একটা ডক্টরেট উপাধি পেতে হয়। তার যেখানে যে সাবজেক্টে সরকারি একটা স্বীকৃতি নেই, সেখানে আমি গবেষণা করেও এই ডক্টরেট উপাধিটা ঠিক লাগাতে পারলাম না। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিয়ে কি আপনি কিছু বলতে চান আপনার শ্রোতাদের? অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিয়ে আমি বলবো যে অনেক সময় কি করি আমরা বিভিন্ন গ্রহের দোষ কাটানোর জন্য বা গ্রহর বলবত্তাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্টোন ধারণ করি আমরা এবং আমরা ভাবি যে স্টোন তো ধারণ করে নিয়েছি কিন্তু সেই যার জন্য যে গ্রহটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা স্টোনটা ধারণ করলাম সেটা প্রতিনিয়ত আমার জীবনে কতটা আমি কাজে লাগাচ্ছি সেটা কি করছি? সেটা কিন্তু সেটা হয়। করছি না। এবং অ্যাকচুয়ালি কি করতে হবে? সঠিক মানেটা বুঝতে হবে। সঠিক মানে বুঝে সেইভাবে তোমার জীবনশৈলীটা সাজাতে হবে। তাহলে সফলতা আপনা আপনিই আসবে। এর জন্য কিন্তু তোমাকে রত্ন ধারণ করতে হবে না। যেমন ধরো একটা ফর এক্সাম্পল আমি বলছি, আমি আ আমার চন্দ্রকে অ্যাক্টিভেট করার জন্য, তার বলবত্তা বৃদ্ধি করার জন্য আমি কি করলাম? মুনস্টোন নিলাম বা মুক্ত করলাম। অথচ মাকে কষ্ট দিচ্ছি, মাকে সম্মান করছি না, মাকে আদর যত্ন করছি না। তাহলে কখনো কি আমার চন্দ্র ভালো হতে পারে? কখনোই হতে পারে না। তাই মানে স্টোন যে তোমার উপকার করবেই এটা ভেবে নেওয়ার কোনো অর্থ নেই। তুমি যদি নিজের জীবনশৈলীকে সেই গ্রহদের কি কারকতা সেই অনুযায়ী যদি নিজেকে সাজিয়ে নাও, তাহলে আপনি আপই সফলতা আসবে। তো আজকে তো আমরা প্রায় পর্বের শেষেই চলে এসেছি। তো আপনি কি শ্রোতাদের কিছু বাস্তু টিপস দেবেন? আর নিশ্চয়ই বাস্তু টিপস দেব
এবং সেই বাস্তু টিপস কতটা তারা কার্যকর করবেন সেটা কিন্তু আমার মনে হয় না। তার কারণ আমরা বাঙালিরা ভীষণ ভালোবাসি কিন্তু পুরোনো জিনিসকে জমিয়ে রেখে দেওয়ার। যেমন আ অনেক দিনের পুরোনো শাড়ি সেটা আলমারির মধ্যে ভর্তি করে রেখে দিয়েছি। পুরোনো জামা-কাপড় সেগুলো ভর্তি করে রেখে দিয়েছি। কোথায় প্লাস্টিক একটু কাজে লাগবে তাও বিছানার তলায় রেখে দিয়েছি। আ তারপরে বাসন-কোসন মানে অবাঞ্ছিত জিনিস, সেই অবাঞ্ছিত জিনিসে আমরা ভরিয়ে রেখে দিয়েছি। এগুলোর থেকে কি করতে হবে? পরিষ্কার করে ফেলতে হবে। অর্থাৎ কি আমার যেগুলো কাজে লাগছে না, দীর্ঘ ১ বছরে যা কাজে লাগেনি তা কিন্তু আর কোনোদিনই কাজে লাগবে না। তাহলে সেটা কি করতে হবে? আমরা যদি কোনো গরিব মানুষকে দান করে দেই, অন্তত তার তো কাজে লাগবে। দানের থেকে মহৎ জিনিস তো আর কিছু হতে পারে না। আর ২ নম্বর বলব, ঘরে কোনো বন্ধ ঘড়ি রাখবেন না। বন্ধ ঘড়ি আপনাকে কিন্তু সেখানেই আটকে রেখে দেবে। অর্থাৎ একটা বন্ধ ঘড়ি রয়েছে, খুব কমন সেন্স এ বলছি। তাড়াহুড়ো রয়েছে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তুমি কি সময়ে উম কর্মস্থলে পৌঁছতে পারবে? পারবে। তাই বন্ধ ঘড়ি কখনোই রাখা উচিত নয়। হয় সেটা সারিয়ে নাও, নতুবা সেটা ফেলে দাও। কিন্তু সময়ের সাথে চলো, সময়কে নিয়ে চলো এবং সময়ের কাজ সময়ে করো। পরে আক্ষেপ করলে চলবে না। যদি সময়ের কাজ সময়ে করো, তাহলে সফলতা আসতে বাধ্য। আর আরেকটা জিনিস বলব, ঘরে কোনো ভাঙা জিনিস রাখবেন না। ভাঙা জিনিস অলওয়েজ আপনার মধ্যে কি করবে? নেগেটিভ ভাইবস আনবে। আর আমাদের বাস্তুশাস্ত্রে যেটা বলা হয় যে, বাস্তুকে এমনভাবে সাজাও যা তোমার মধ্যে একটা পজিটিভ ভাইবস আনবে। তোমার মধ্যে কর্মক্ষমতা আনবে। তোমাকে সবসময় ডিপ্রেশন এর মধ্যে রাখবে না। তুমি ধরো একটা বাড়িতে গেছো, এই বাড়িটা আ দেখবে যে অগোছালো। আ জায়গার জিনিস সুন্দর করে সাজানো গোছানো নেই। অনেকে আবার দেখবে একটাই মাত্র ঘর, সেটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। কারোর ঘরে ঢুকে না তোমার মনে হবে যে বাহ! একটা দেখবে পজিটিভ ভাইবস তোমার মধ্যে আছে। আবার কারোর বাড়িতে গিয়ে একটা নেগেটিভ ভাইবস আসবে। সুতরাং এই নেগেটিভিটি দূর করাটাই হচ্ছে বাস্তুশাস্ত্রের ১ম কথা। এবং এই সারমর্ম যারা বুঝবে তাদের জীবনে সফলতা তো আসবেই। তো আ একদম পর্বের শেষ। আপনাকে শেষ একটি প্রশ্ন করব যে নিউমেরোলজি নিয়ে কি আপনি কিছু বলতে চান? অঙ্কটা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে খুব ভালোই বুঝতে পারি, তাই না? আ তোমাকে ৳১০০ দিলাম। আ কিন্তু সেখানে ৳১০ কম দিলাম। তুমি ঠিক কিন্তু খুঁজে বার করে নেবে তুমি ৳১০ কম দিয়েছি। অর্থাৎ আমরা আ সংখ্যাটা খুব ভালোই বুঝি। হ্যাঁ। এবং সাধারণ মানুষের কাছে সংখ্যাটা দিয়ে যদি কিছু বোঝানো হয়, তারা খুব সহজেই সেটা বুঝতে পারবে। বার্থ চার্টে কোথায় কি তার পজিটিভ দিক সেটা যদি সে জানতে পারে, সেই পজিটিভ ভাইবসটাকে কাজে লাগাতে হবে। পজিটিভ ভাইবসটাকে যদি কাজে লাগাই, তাহলে আপনি আমি কিন্তু সফলতার দিকে এগিয়ে যাব। আর নেগেটিভ যেগুলো সেগুলোকে কি করব? একটু অ্যাক্টিভেট করার চেষ্টা করব। তাহলে খুব সহজে আমি তোমাকে ১ মিনিটের মধ্যে শিখিয়ে দিতে পারি কিভাবে জন্মছকের চার্ট তৈরি করতে হয়। এবং প্রত্যেকটা সংখ্যার কি অর্থ? প্রত্যেকটা সংখ্যা আমাদের মধ্যে কি, কি বার্তা দেয়? এগুলো খুব সহজেই বলা যায়। তাই আমি দর্শকদের বলব, আপনারা এগুলো জানুন, শিখে নিন। নিউমেরোলজি এবং বাস্তু খুব সহজ। সেখানে অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক কঠিন। তার মধ্যে অনেক কিছু আ হিসাব করতে হয়। কিন্তু সেটা আপনাদের কাছে সহজবোধ্য নয়। কিন্তু নিউমেরোলজি আর বাস্তু বেশ কতগুলো জিনিস আছে যা আপনারা নিজেরাই শিখে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং তার জন্য আপনাদের অ্যাস্ট্রোলজার বা কোনো বাস্তু কনসালটেন্ট বা কোনো নিউমেরোলজিস্টের কাছে দ্বারস্থ হতে হবে না এবং প্রতারিতও হতে হবে না। আপনারা খুব সহজেই আ নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের সবাইকে গাইড করতে পারবেন। এবং আমার লক্ষ্য হচ্ছে যে এর একটা প্রসার হোক, সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, প্রত্যেকেই এর সুফলটা গ্রহণ করুক। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে
এবং সাথে থাকুন ওনার, জানতে থাকুন সবকিছু এবং প্রতারণায় পা দেবেন না। এখান থেকেই আপনারা অ্যাস্ট্রোলজি বা অনেক কিছুই জানতে পারবেন। হ্যাঁ, এবং সেটা শিখে নিয়ে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করুন। দেখুন না, এর জন্য তো কোনো পয়সা খরচ করতে হচ্ছে না, তাই না? আপনারা জানুন, জেনে নিয়ে নিজেদের মধ্যে এপ্লাই করুন। যদি সফল হয়, যদি মনে হয় আমি কোনো বাজে কথা বলছি না, তাহলে সাবস্ক্রাইব তো করাই যায়, তাই না? অবশ্যই করা যায়। তো দেখতে থাকুন অ্যান্ড স্টে টিউনড ফর ফার্দার আপডেটস। নমস্কার।